নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। বন্ধুরা, আজকে আমি বাংলা ভাষায় আমার সঙ্গেই ঘটে যাওয়া একটা ভৌতিক এবং দুঃখজনক ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খুবই আমার কাছে দুঃখজনক লেগেছিল। ফলে আমি আজকে আপনাদের সঙ্গে নিজের মাতৃভাষায় শেয়ার করছি। ঘটনা 2006 সেই ঘটনা কি ঘটেছিল, এক অদ্ভুত ফিলিংস আমি অনুভব করি এবং তার কনক্লুশনটা কি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন সরাসরি আমরা ঘটনাতে যাই। 2004-06 যখন আমার সদ্য তখন বিয়ে হয়েছে, মানে 2006 এটা বিয়ে। আর আমি যেহেতু একজন গ্রাফিক্স ডিজাইনার, সেই জন্যে বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, আমি যেখানে শ্যুট করছি আসলে আমার সেট আপেই পাখি সেট আপে হালকা হয়তো পাখির আওয়াজ আপনারা পাচ্ছেন, ক্ষমা প্রার্থী আমি, কারণ শ্যুটিংয়ের সময়টা আমার ফট করে চেঞ্জ হয়ে যাওয়াতে এই প্রবলেমটা অ্যারাইজ করেছে। দয়া করে মার্জনা করবেন। চলুন আমি ঘটনায় যাই। যেখানে 2006 জুন মাসে আমার বিয়ে, আর 2006 জানুয়ারি থেকে আমি, আপনারা অনেকেই জানেন হয়তো, কাটোয়া ত্রিবেণী, যেখানে আমার 9 মাসির বাড়ি, সেখানে আমি একটা ইনস্টিটিউট ওপেন করি। নিচে একটা ঘর, বাড়িতে নিচের একটা ঘর, বড় ঘর ফাঁকা পড়াতে কথাবার্তা বলে আমি এবং আমার ভাই, মাস্তুতো ভাই, যে আমার থেকেই গ্রাফিক্স বা কম্পিউটারের হাতে খড়ি বলতে পারেন, তো সেখানে আমি ওপেন করি। সেখানকার ছেলেপুলেদের, বাচ্চাদের ডিটিপি শেখানো, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট শেখানো এবং আরও বিস্তারিত কিছু অ্যাডভান্স গ্রাফিক্স শেখানোর দায়িত্ব আমি নিই। সপ্তাহে আমি 3 দিন করে যেতাম। টিটিএস মানে হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার। আর বাকি 3 দিন আমার ভাই, যেহেতু আমার থেকে শিখে, সে নিজেরও বললো দাদা আমি প্র্যাকটিস করতে চাই, তো সেই জন্য সে শেখাতেও পারতো, ভালো শেখাতে পারতো। ছিল সময়টা বর্ষাকাল ঠিক বলবো না, কালবৈশাখী, 2006 কালবৈশাখী। ওই সময় কালবৈশাখী ঠিক সময়ের মতনই হতো। দিনটা ছিল বলতে পারি একটা ক্লাউডি দিন, মানে একটা মেঘলা দিন। যথারীতি আমি প্রত্যেক 3 দিন যে সপ্তাহে যেতাম, হাওড়া থেকে ব্যান্ডেল থেকে একটা কানেক্টিং ট্রেন আমি ধরুন বর্ধমান লোকাল ধরতাম। মগরাতে নেবে অটোয় করে যেতাম কোনো সময়, আবার কোনো সময় ব্যান্ডেলে নেবে। 3 রকম উপায়তে যেতাম। ব্যান্ডেলে নেমে আমি অটো করেও যেতাম, আবার কোনো সময় ডাইরেক্ট হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে পৌঁছতাম ত্রিবেণী স্টেশনে। ত্রিবেণী স্টেশন থেকে আমার মাসির বাড়ির দূরত্ব যদি অটোতে যাই তাহলে হচ্ছে 10 থেকে 15 মিনিট, আর যদি সাইকেল রিক্সায় যেতাম তাহলে মোটামুটি 20-25 মিনিট তো সময় লাগতো। তো যথারীতি সেই দিনটা শনিবার ছিল, খুব ভালো মনে আছে, আমি যাই এবং সকাল থেকেই খুব ওয়েদারটা মেঘলা ছিল এবং একটা নির্দিষ্ট সময় আমি ধরুন বিকেলবেলা এই 5:30-6টার মধ্যে আমি বেরিয়ে পড়তাম, কারণ বললাম স্টেশনে আসতে আমার 15 মিনিট সময় লাগতো। কিন্তু হ্যাঁ, কমিউনিকেশনে প্রচণ্ড প্রবলেম থাকতে কোনো সময় আমার ভাই, মাস্তুতো ভাই, সাইকেল করে বা কোনো সময় বাইকে করে আমাকে স্টেশনে পৌঁছে দিত, যদি কোনো সময় অটো বা টোটো পাওয়া যদি যেত না, যেদিন অনেকক্ষণ দাঁড়িয়েও পেতাম না। তো দুপুরবেলা থেকে সেই দিন প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয় এবং মেঘ প্রচণ্ড কালো করে আসে এবং আপনারা বুঝতেই পারছেন একটা গ্রামগঞ্জের ওই সমস্ত সাইডের কালবৈশাখীর দাপট শহরের দাপট থেকে অনেক আলাদা হয়। ফলে আমার সেই সময়টা, যে সময় আমি ত্রিবেণী স্টেশন থেকে ট্রেন ধরে আমি ডাইরেক্ট হাওড়ায় আসতাম, বা অনেক সময় ব্যান্ডেলেও নেমে যেতাম, ব্যান্ডেল থেকে হাওড়া ব্যান্ডেল লোকাল করেও আসতাম। মোটামুটি ধরে রাখুন 8টা, 8:30, খুব বেশি হলে 9টার মধ্যে আমি আবার বাড়ি পৌঁছে যেতাম। কারণ বাড়ি পৌঁছে যাওয়ার কারণ হচ্ছে আমার ওখানেও কিছু স্টুডেন্ট, কলকাতা শহর যেহেতু, বসে থাকতাম নোটস নেবার জন্যে, এবং কিছু নতুন স্টুডেন্টও আসতো ভর্তি হবার জন্যে। নিজের বাড়িতেও ছিল ইনস্টিটিউটটা একই নামে এবং মাসির বাড়িতেও ছিল। তো ঘটনাচক্রে বৃষ্টি আরম্ভ হয়, ঠিক 5:15 থেকে বৃষ্টি আরম্ভ হয়, আর প্রচণ্ড দাপট, বাজ পড়া বৃষ্টি হওয়া, বেরোনোর কোনো সম্ভাবনাই আর দেখতে পেলাম না। যথারীতি আমি আমার ভাই বা মাসিকে বললাম
যে কিভাবে যাওয়া যায়, যেতে তো আমাকে হবেই, কারণ তারাও জানতাম যে কোনো জায়গায় আমি রাত কাটাই না, কারণ আমার ফ্যামিলি, আমার মা, আমার ওয়াইফ, সেই সময় কোনো সন্তান হয়নি। তো যথারীতি আমি কোনো জায়গায় আজ পর্যন্ত রাত কাটাইনি। ছোটোবেলায় মামা বাড়িতে রাত কাটাতাম, তখন খুব ছোট ছিলাম, মাঝে মাঝে ওখানে বড় মাসিরা যখন আসতো তখন যেতাম। তো তাদের সঙ্গে আলোচনা করে এটাই রাস্তা বেরোয় যে বৃষ্টিটা একটু কমলে আমার ভাই আমাকে বাইকে করে ব্যান্ডেল স্টেশনে পৌঁছে দেবে, এবং ব্যান্ডেল স্টেশন থেকে অটোয় করে, যদি ট্রেন থাকে সেই সময় ভালো, কিন্তু যেহেতু তখন কাটোয়া লাইনের ওই লাইনটা ছিল সিঙ্গেল লাইন, মানে ট্রেন যাতায়াত একটা লাইনের ওপর দিয়ে হতো, একটা ক্রসিং ছিল সেই জায়গার ওপর দিয়ে, ফলে ট্রেন পাওয়ার সম্ভাবনা আমি অতিক্রম করে গেছি বাড়িতে বসে থেকে মাসির বাড়িতে। তো ভাই তখন আমাকে বললো বাইকে করে ত্রিবেণী স্টেশনে পৌঁছে দেবে, তো সেখান থেকে অটো করে আমি ব্যান্ডেলে পৌঁছে যাব, যেরমভাবে আমি ব্যান্ডেলে নেবেও আমি মাসির বাড়িতে পৌঁছতাম। তো সেই হিসাব মতন কথা হয়, যেমন কথা হয় তেমনি কাজ। ঠিক বাড়ি থেকে আমি 6:45 নাগাদ আমার ভাই বাইকে করে আমাকে ব্যান্ডেল স্টেশনে ত্রিবেণী স্টেশনে বাইরে নামিয়ে দেয়, এবং নামাতেই দেখি যে বৃষ্টি বাদলের সময় বুঝতেই পারছেন লোক জনমানুষ খুব কম থাকে ওই সমস্ত সাইডে। তো দেখি যথারীতি ভাগ্যচক্রে একটা অটো খালি দাঁড়িয়ে আছে, এবং সে বলল, দাদা একজন তো যাবে না, আর 2-1 জন হতে দিন, আমি ছেড়ে দেবো। তো যথারীতি আমি ধরুন অটোতে ব্যান্ডেল স্টেশনে পৌঁছতে আমার 7:30 হয়। এবং বলে রাখি যে যেহেতু আমার রেগুলারের একটা যাতায়াতের ব্যাপার থাকতো, আমার হাওড়া শিয়ালদা একটা মান্থলি টিকিট করা ছিল, কারণ কোনো সময় আমি শিয়ালদা কানেকশানেও নামতাম, শিয়ালদা বা দমদমে নেবে, দমদমে ঠিক সময় নামলে মেট্রো ধরে আমি কিন্তু বাড়ি, আমার শ্যামবাজারে যেহেতু বাড়ি, পৌঁছে যেতে পারতাম। ফলে আমার 2 রকম জায়গারই স্টেশন থেকে কাটোয়ার একটা মান্থলি টিকিট ইস্যু করা ছিল, ফলে টিকিট কাটার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যথারীতি যখন 7:30 পৌঁছই আমি, অন্যান্য ট্রেন আছে, ট্রেনে মোটামুটি একটা ভিড় আছে, যেগুলো বর্ধমান থেকে আসছে ধরুন, তারপরে ওই সমস্ত সাইড থেকে আসছে, তারকেশ্বর ইত্যাদি যেগুলো ওই সমস্ত সাইডের থেকে ট্রেনগুলো আসছে। হঠাৎ করে অ্যানাউন্স করলো 8টা নাগাদ একটা ব্যান্ডেল থেকে হাওড়াগামী ট্রেন আছে, মানে ডাউন ট্রেন আছে। তো আমি যথারীতি ওয়েট করি, এবং যে সময় আমি বেরোই সেই সময় বৃষ্টির দাপটটা, মানে ফোর্সটা একটু কমাতে আমি বেরোই, এবং যতক্ষণ ব্যান্ডেলে পৌঁছেছি বৃষ্টি টুকটাক, মানে ছিটে ফোটা বৃষ্টি পড়ছিল, কিন্তু বিদ্যুৎ প্রচণ্ড চমকাচ্ছে। দেখে পরিস্থিতি এমন ছিল যে আবার বৃষ্টি আসতে পারে। সেই কারণ মতন ব্যান্ডেল স্টেশন তো একটা জংশন, বুঝতেই পারছেন, লোকে তো মোটামুটি ঠিকই আছে, লোকের যে আনাগোনার ব্যাপার বা স্টেশনে প্ল্যাটফর্মে যে দাঁড়িয়ে থেকে যে পরিস্থিতি, কিন্তু ট্রেনটা যখন 8টা নাগাদ আমাকে দেওয়া, মানে এলো, আমাকে দেওয়া নয়, যখন এলো, যে কামরার সামনে, মানে যে প্ল্যাটফর্মেই দাঁড়িয়েছিলাম সেই প্ল্যাটফর্মেই এলো, কারণ প্ল্যাটফর্ম আমি জানতাম এটা ডাউন ট্রেনের প্ল্যাটফর্ম কোনটা হতে পারে, যেহেতু রেগুলার একটা যাতায়াত, প্রায় ধরুন, মানে যে সময় ঘটনা জানুয়ারিতে, তো আমি এটা জুনের ঘটনা বলছি, একটা সময় তো অতিক্রম করেইছি। তো যথারীতি যে কামরায় আমি উঠি না, সেই কামরাটা উঠে দেখি যে কোনো জনমানুষ নেই, মানে সম্পূর্ণ সিট ফাঁকা, কামরাটা পুরো ফাঁকা। একটু ভয় হয় আমার, এই কারণে ভয় হয়, এখানেও বলে রাখি যে আমি একটা ল্যাপটপ, একটু কস্টলি স্যামসংয়ের ল্যাপটপ ক্যারি করতাম, যেটা একটু কস্টলি, যেটা ধরুন ডেটা এন্ট্রি, নতুন স্টুডেন্ট ভর্তি হওয়া, কে কোন সময় মাইনে দিচ্ছে, এই সমস্ত ব্যাপারে। এবং সেদিনকে এমন একটা দিন ছিল, প্রত্যেক শনিবার আমাদের, মানে প্রত্যেক মান্থলি নয়, উইকলি আমি কী করতাম, প্রত্যেক শনিবার যে কালেকশানটা হতো নতুন স্টুডেন্টের থেকে, সেই কালেকশানটা আমি সংগ্রহ করে নিয়ে আসতাম নিজের কাছে। ফলে মোটামুটি ধরতে পারেন সেই সময় আমার পকেটে 5-6 হাজার টাকার বেশি ছিল, এবং একটা ল্যাপটপ থাকাতে, যেহেতু ফাঁকা ট্রেন, ওই জন্য আমার একটু ভয় লাগছিল যে যদি কিছু, মানুষের কোনো ভৌতিক ভয় নেই, মানুষের ভয়, যেটা হয় না রাত বিরাতের ট্রেন। হ্যাঁ, সেই সময় এবার বৃষ্টি বাদল হচ্ছে বলে আরও একটু ভয়ভীত, যে হঠাৎ করে যদি কোনো কিছু হয় তাহলে টাকা যায় যা, কিন্তু ল্যাপটপটা গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। তো এই 7-5 ভেবে ভাবলাম কিনা যে পরের স্টেশনে ট্রেনটা, এখন তো উঠি, আশা করি অন্যান্য কামরায় লোক তো থাকবে, পরের স্টেশনে মানে চুঁচড়োতে নেবে আমি কামরাটা পরিবর্তন করলাম।
এই ভেবে আমি একটা উইন্ডো সিট দেখে আমি বসলাম, যেদিক থেকে উঠেছি সেদিকেই মুখ করে উইন্ডো সিট ধরে বসলাম। এবং বসার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে আর ট্রেনটা ছাড়লো মোটামুটি 8:10-এ। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে আবার ঝমঝমিয়ে বৃষ্টি এলো। তো মনের মধ্যে আর একটা চিন্তা ছিল যে যেহেতু আমার ব্যাগটা ছিল ওয়াটারপ্রুফ নয়, মানে কিনবো ঠিক করেও কেনা হয়নি তখনও। তো কলকাতায় যদি নেবে, হাওড়ায় নেবে, যদি এরকম মুষলধারে বৃষ্টি হয়, তো ছাতা তো সঙ্গে ছিল, তবু ভিজে যাওয়া সম্ভব না। এইরকম 7-5 ভেবে ট্রেনও চলছে, চিন্তা ভাবনা করছি। ধরুন চুঁচড়ো স্টেশন ঢুকছি, সেই সময় যেটা হয় সারাদিনে ক্লান্তি, দৌড়ঝাঁপ, দুর্যোগের এতে একটু ত্রন্দার মতন আছে, মানে আমি আধা জাগা আধা শোয়া, মানে ঘুম যেরকম জীবনী ভাব আসে। ট্রেনটা চুঁচড়ো স্টেশন ছেড়ে যখন বেরোচ্ছে আমার মোটামুটি একটা ত্রন্দা চলে আসে। হঠাৎ করে আমার কানের সামনে একটা শব্দ অনুভব করি, দাদা আপনি কি ঘুমোলেন? আমি ধর্মড়িয়ে উঠে দেখি যে একজন ভদ্রলোক, বেশভূষা তখনও জানি না ব্যাপারটা, মোটামুটি একটা নর্মাল ধুতি পরা, এবং তার একটা পা নেই। মানে প্রথম ঘুম থেকে যেরকম অবস্থায় আমি ঘুমিয়ে পড়েছিলাম, ধরুন তন্দ্রাগ্রস্ত হয়ে গেছিলাম, হঠাৎ চোখ পড়ে তার দিকে, তারপর তাকে দেখি, এবং পরে সেটা তিনি একজন চা বিক্রেতা। তা আমার তখন তাকে দেখে এটাই মাথায় আসে যে ট্রেন তো যখন ছেড়েছে তখন আমি ঘুমিয়েছি, তখন উঠলো কোথায়? তখন মনে যেটা হয় স্বাভাবিক ব্যাপার, হয়তো পেছন গেট থেকে উঠেছে, কামরা দুটো গেট থাকে, পেছন গেট থেকে উঠেছে কোনো রকমভাবে। তো যথারীতি উনি আমার সামনের সিটে বসলেন। দেখে যেটা মনে হয় যেমন হকার হয় তেমনি হকার। কিন্তু বন্ধুরা এটাও বলে রাখি যে যেহেতু মুষলধারে বৃষ্টি এবং ট্রেনও মোটামুটি ফাঁকা, তো যথারীতি চুঁচড়ো ফার্স্ট হচ্ছে এটাই, যেটা আমি প্রথম কিছুক্ষণ আগে বললাম আপনাদের, যে আমি ভেবেছিলাম যে চুঁচড়োতে নেবে এই কামরা বদলে নেব, সেটা আর হয়ে ওঠেনি, ভুলেই গেছি। এবং হকারও দেখছি অনেক কম, যেহেতু ফাঁকা ট্রেন হয়তো সেই হিসাবে, এবং বৃষ্টি প্রচণ্ড জোরে পড়ছে। কিন্তু মনের মধ্যে এটা সন্দেহ হতে হবে, তার সঙ্গে আমি যখন তাকে দেখছি, প্রথম দিকে একটু দেখছিলাম, তারপরে আস্তে আস্তে কথোপকথন আরম্ভ হলো। উনি নিজেই বললেন, আপনি বাবু কোথায় যাচ্ছেন? প্রথমে দাদা বললেন, তারপরে বললেন বাবু। আমি বললাম, দাদা আমি হাওড়ায় যাচ্ছি, এখানে আমি এসেছিলাম। নিচের থেকেই বলি যে আমি যাতায়াত করি, তো দেরি হয়ে গেছে, ফলে ব্যান্ডেল থেকে গাড়ি ধরে এখন হাওড়া যাচ্ছি, কলকাতায় থাকি। এটা বলা না সত্যিই উনি বললেন, বাবু একটা চা খাবেন? লিকার চা, কিন্তু লেবু দেওয়া চা, যেটা আমি তো খেয়েছি, আপনারাও হয়তো অনেকেই খেয়েছেন, হয়তো না খেয়েছেন। বিশ্বাস করুন বন্ধুরা, তিনি যখন প্রথম চাটা দিলেন আমাকে, একটু সন্দেহ হচ্ছিল। এই কারণে সন্দেহটা কী হচ্ছিল যে ট্রেনের কামরা আর কেউ নেই, লোক নেই, কিন্তু যেহেতু আমার কাছে টাকা রয়েছে একটা 5-6 হাজার টাকার বেশি, এবং ল্যাপটপটাও রয়েছে, একটা ভয় তো থাকা উচিতই। কিন্তু পরক্ষণে তার বেশভূষা এবং তার একটা পা দেখছিলাম যে কাটা, মানে স্ক্র্যাচ নিয়ে রয়েছেন, উনি সাপোর্ট নিয়ে এসছে। তো মনকে বোঝাচ্ছি যে ইনি আর কীভাবে চুরি করবেন, চুরি করতে গিয়ে এগোতে গেলেও ওনাকে আমি ধরে ফেলব। তো এইরকম ভাবতে ভাবতে উনি আমাকে বললেন, বাবু একটা চা খান। তা আমি কিছু না ভেবেই আমি বললাম, দিন। একটা ধরুন মুষলধারে বৃষ্টি এবং একটা শীতল অনুভবও করছি, মানে যেটা ওয়েদার চেঞ্জ হয়ে যায় যেরকম, তো লেবু চাটা কার না ভাল লাগে। বিশ্বাস করুন বন্ধুরা, আমি ট্রেনে অনেক যাতায়াত করি এখনও পর্যন্ত, বিভিন্ন রকম পাখির ফার্ম ভিজিট করতে, চিকিৎসার জন্যে, এবং সেই সময় তো করতেই হতো। জীবনে কোনো দিন এরকম লেবু চা আমি কারোর কাছ থেকে খাইনি, সেই টেস্ট আমার মুখে আজও লেগে আছে। এতটাই ভাল লাগে, ওনাকে বলি আপনি আর একটা আমাকে চা দিন। তো আমি কাপটা ফেলে দিই সাইড থেকে, জানলা যেহেতু ওপেন ছিল, ছিটে ছিটে বৃষ্টিটাও আসছিল, ভালো লাগছিল। আর একটা চা নিয়ে খেতে খেতে আমি ওনাকে ডাইরেক্ট নিজে জিজ্ঞেস করি যে আপনি এত দুর্যোগের রাতে, কোথাও কোনো জনমানুষ নেই, আপনি ট্রেনে উঠলেন কেন? আপনি কোথায় যাচ্ছেন? তো ওনা প্রথম তো অত কিছু বুঝিনি, বলছেন না যাচ্ছি না, আমাকে তো সবসময়ই যাতায়াত করতে হয়, এই সময়টা তো আমাকে বেরোতেই হয়। আমি ভাই
আবার সেই সময় ভাই, মোটামুটি এটা একটা হয় না ভাই দাদারা, আপনাদের বলছি যে একটা কথোপকথনে যে ব্যাপারটা হয়, কোনো সময় দাদা, কোনো সময় ভাই, কোনো সময় এই। বালিতে নেমে যাব, ওখানেই আমার গন্তব্যস্থল। তা যথারীতি আমি কথা বলছি আর স্টেশনগুলো দেখছি, মোটামুটি ধরুন তখন চন্দননগর ক্রস করছে, এরকম পরিস্থিতি। মানে তখন চন্দননগর থেকে হাওড়া অনেকটাই দূরে। তা আমি ওনাকে জিজ্ঞেস করি যে এত দুর্যোগের রাতে, যেটা আমি জিজ্ঞেস করি তাকে, তার উত্তরে উনি বলেন যে দেখুন, আমার তো অভাবের সংসার, এই দু একজন যেটুকুনি খায়, যেটুকুনি খাওয়াতে পারি, আগে তো অনেক খাইয়েছি, এখন এই সময়টাই যা যাতায়াত করি, বাকি তো আমি আর করে উঠতে পারি না, কারণ থাকলে অনেক কিছুই করতে পারতাম। এই কথাটা তখন সত্যি কোনো মানে বুঝিনি, যেমন কথার পিঠে কথা বেরিয়ে আসে ওরকমই কথা চলছে। বাই দ্য ওয়ে, ট্রেনটা ধীরে 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 যখন এগোচ্ছে, স্টেশন ক্রস করছে, আমি স্টেশনের দিকে লক্ষ্য রাখছি, শ্রীরামপুর ক্রস করছে। মানে তার সঙ্গে 19-20 কথা চলেই যাচ্ছে, এবং আমি দুটো চা খেয়েছি। উনি আর একটা বললেন, আর একটা কি খাবেন? আপনাকে আমি এমনিই খাওয়াবো। না, আমি আর খাবো না, কারণ আর ভাল লাগছে না, কিন্তু যথেষ্ট ভালো চা আপনার, খেয়ে প্রচণ্ড তৃপ্তি পেলাম বলে আমি নিজের পকেট থেকে, খুচরো পকেট টাকা ছিল 10 টাকা, ওনার হাতে দিলাম। উনি বললেন না না না, এই চাটাও আপনাকে ফ্রিতে খাওয়ালাম, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। না, আপনারা কি এই অবস্থা, এত দুর্যোগের রাতে এসছেন, আমার তো বেশি টাকা দেওয়ার দরকার, যেহেতু আপনি আপনাকে সঙ্গ দিচ্ছেন, কারণ আমি এতক্ষণ একা যাত্রা করছিলাম, আপনাকে সঙ্গে পেয়ে অনেকটা ভয় কমেছে আমার, যেহেতু আমার সঙ্গে একটা, দেখতেই পাচ্ছেন যে ব্যাগে মেশিন রয়েছে, আমার কম্পিউটার রয়েছে। তো যথারীতি ওনার হাতে আমি 10 টাকা ধরিয়ে দিই। শ্রীরামপুর ক্রস করছি, শ্রীরামপুর ক্রস করে নেক্সট স্টেশন যখন আসি, ভালো করে দেখি যে রাস্তা, প্ল্যাটফর্ম তো ফাঁকা, কিন্তু একটা ফ্যামিলি, একজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আর একজন ছোট একটা বাচ্চা, এই ধরুন বাচ্চাটার বয়স খুব বেশি হলে 7-8 বছর, উঠল, মানে জানলা থেকে দেখা যাচ্ছে তারা উঠছেন ওই কামরাতে। তো মনের মধ্যে আর একটা সাহস বাড়লো যে না, এখানে 2 জন থেকে আমরা 5 জন হলাম, আশা করি এনারা হাওড়ায় নামবে। তো উঠে যথারীতি যখন দেখছি এদিকে আসছে না, তো যেটা আমার মানে চিন্তাধারা, যে হয়তো গেট থেকে উঠেই পাশে, যেহেতু ফাঁকা কামরা, পাশেই বসে পড়েছি। হ্যাঁ, ট্রেনের আওয়াজ তো ছিলই, তার সঙ্গে সঙ্গে আমাদের কথাবার্তার আওয়াজ, এবং দূর থেকে যেমন ওই জায়গায় বসলে যেরকম 3 জনের কথা ভেসে আছে হাওয়াতে, তেমনি ভেসে আসছে। মনের মধ্যে একটা নিশ্চিন্ত হলাম যে আমরা কামরায় এখন 5 জন, ভয়ের অতটা সম্ভাবনা নেই। এই করতে করতে, কথা বলতে বলতে আমি ওনাকে এটাও জিজ্ঞেস করলাম যে আপনার পায়ের এরকম অবস্থা কেন? তখন উনি বললেন ট্রেনেতেই একটা অ্যাক্সিডেন্ট হয়, যেখানে ওনার পা কাটা যায়, পাকে আর রক্ষা করতে পারিনি, এবং তার মাথার পিছনে একটা জোরে আঘাত লাগে ট্রেন লাইনে, কারণ উনি রকম চায়ে করতে গিয়ে ট্রেন থেকে, আধা চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা ফিসকে ট্রেনের তলায় চলে গেছিল। তারপর থেকেই ওনার পা কাটা যায় এবং মাথার পেছনে একটা আঘাত আছে, ফলে উনি এই সময়ই যাত্রাটা করেন, ভিড়ভাট্টায় বেশি যাত্রা করতে পারেন না, যেহেতু তিনি একজন বিকলাঙ্গ। যথারীতি ট্রেন ধীরে ধীরে হাওড়ার দিকে এগোচ্ছে। বৃষ্টি কোনো সময় কমছে, কোনো সময় বাড়ছে, বাজ পড়ারও আওয়াজ পাওয়া যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে ট্রেনের হর্ন মেরে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এক অদ্ভুত অনুভূতি। কামরায় আমি এমন একজনের সঙ্গে কথা বলছি, ইনি একজন হকার উইথ মানে বৃদ্ধ মানুষ। বিভিন্ন রকম চিন্তা করতে করতে বালি স্টেশন আস্তে আস্তে ট্রেন ঢুকছে। তখন আমি জানি না, উনি বললেন আমার স্টেশন এসে গেছে বাবু, আমাকে এবার নেমে যেতে হবে। তা আমি হঠাৎ করে ওনাকে বললাম চলুন, আপনি এতক্ষণ আমাকে সঙ্গ দিলেন, আমি একটু যদি সঙ্গ দিই, আপনাকে ট্রেন থেকে আস্তে করে নামিয়ে দিই। উনি বললেন চলুন, প্রথমে বাধা দিচ্ছিলেন, তারপরে বললেন চলুন। যথারীতি আমি উঠলাম, তার সঙ্গে তার মানে সে আমাকে বললো কিনা যে আপনি আসুন না পেছন পেছন।
দেখুন, ট্রেন যখন স্টেশনে ঢোকে একটা স্পিড তো মেনটেন করেই যাতে ঠিকঠাক মতন প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে। তো তখনও সবে ছেড়ে তখন বালির দিকে এগোচ্ছে। দেখবেন যারা এরকম ট্রেনে যেতে ওখানে একটা ব্রিজ পড়ে গঙ্গার, ওখান থেকে বেলুর মানে এটা দেখা যায়, হ্যাঁ, যেটা লেফট হ্যান্ড এতে সাইডে পড়ে, যেদিকে স্টেশন, যেদিকে ধরুন স্টেশনের অন্য অন্য দিক তার বিপরীত দিকে বালি স্টেশন পড়ে সব ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি তো ভাবছি ওই তিনজন যে ফ্যামিলি, একজন ফ্যামিলি উঠে দেখি যখন গেটের কাছাকাছি গেছি এবং ওই ভদ্রলোক আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে গেটের দিকে। তিনজন নেই, তিনজনের কোনো নামোনিশান নেই। মনের মধ্যে ভয় এবং সন্দেহ এবং একটা সঠিক চিন্তাধারাও হলো হয়তো কোনো স্টেশনে, ট্রেন তো গ্যালোপিং নয়, অল স্টপ, কোনো স্টেশনে নেমে গেছে, যেটা আমরা আলোচনা করতে করতে জানতে পারিনি। কিন্তু আমি যখন গেটের দিকে ওনাকে ছাড়তে নাপি ধীরে ধীরে, যখন ওটা ভাবতে ভাবতে উনি কখন গেটের সামনে চলে গেছেন এবং ট্রেন কিন্তু তখনও পুরো থামবেই, মানে ইঞ্জিন প্ল্যাটফর্মে ঢুকে গেছে, তার সঙ্গে সঙ্গে কামরাগুলো যখন সঠিকভাবে দাঁড়াবে সেই পরিস্থিতিতে হঠাৎ করে ওনাকে দেখলাম। আমি জাস্ট ওনার হাত ধরে আমি নামাতে যাবো ট্রেনটাতে, এই চিন্তা করছি যে ট্রেনটা থামুক, আমি নামাবো। জাস্ট হাতটা ধরাতে হাওয়ার মতন কি যেন একটা চলে গেল আমার সামনে থেকে, হাওয়ার মতন। হয়তো অনেকে এই সময় অবিশ্বাস করবেন, কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন, যা আমি এক্সপিরিয়েন্স করি সেই রাত্রিরে ট্রেনে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটু বাড়িয়ে না, একটু কমি না। মানে আমি যে মুহূর্তে, কিছুক্ষণ আগের মুহূর্ত পর্যন্ত যে মানুষটার সঙ্গে আমি এত কথা বললাম, তার তৈরি করা চা খেলাম একবার নয় একাধিকবার, তাকে টাকাও দিলাম 10 টাকা, তাকে যখন গেটের সামনে ছাড়তে আসি এক মুহূর্তে সে নেমে এসে হাওয়া, উল্টে আমি গেট থেকে বেরিয়ে, মানে তখন আমার পাজলের অবস্থা এবং ভয়তে বুক ডিপ ডিপ করছে যে কি দেখলাম, এটাকে আমি ঘুমন্ত অবস্থায় আছি না সত্যিকারের একটা বাস্তবিক কোনো ঘটনার সম্মুখীন হয়েছি, না কার সঙ্গে কথা বলছি আমি। স্টেশনের এদিকে প্ল্যাটফর্মে যখন ট্রেন সরাসরি দাঁড়ালো, স্টেশন পুরো ফাঁকা, একজন দুজন, পুরো একটা চায়ের দোকান, যেখানে ট্রেনটা আমার কামরাটা দাঁড়িয়েছে সেখানে একটা চায়ের দোকান খালি ওপেন করা আছে, একজন দাঁড়িয়ে চা খাচ্ছে। আমি জিজ্ঞেস করতে যাব যে দাদা কাউকে নামতে দেখলেন, ভেতর থেকে কে যেন চেপে দিল। জিজ্ঞেস করার কোনো দরকার নেই, মন যেন বুঝতে পারছিল যে আমি কার সম্মুখীন হয়েছি, কি পরিস্থিতির সম্মুখীন হয়েছি। এখানেই ঘটনা শেষ হয়। এবং বিশ্বাস করবেন না, সারা রাস্তা হাওড়ায় নেমেছি, হাওড়া থেকে নেমে ট্যাক্সি ধরেছি, যেহেতু বৃষ্টি পড়ছে তখন। সারা রাস্তায় মানে আমি একটা দম দেওয়া পুতুলের মতন চলাফেরা করেছি, শুধু সেন্স ছিল বাড়িতে যেতে হবে, সারাক্ষণ মাথায় ঘুরছে সেই সময় যে কি দেখলাম, কি বুঝলাম, কি হলো আমার সঙ্গে। কিন্তু পরের মুহূর্তে যখন আমি বাড়ি পৌঁছাই খেয়ে দিয়ে, বাড়িতে তখনও সেদিনকে আমি কোনো কিছু বলিনি, তারা জানেন যে বৃষ্টি বাদল হচ্ছে, আসতে দেরি হবে। তো আমি নিজে রাত্রিরে যখন শুয়ে রয়েছি, ঘুম আসেনি সেই রাত্রিরে, খালি চিন্তা করেছি যে শরীর থাকা সত্ত্বেও, মানে শরীর থাকতেও মানুষের এক লড়াই, আর শরীর ছেড়ে দেওয়ার পরও ভালো আত্মা হোক বা খারাপ আত্মা হোক, মানে এভিল স্পিরিট হোক বা ভালো স্পিরিট হোক, যদি কোনো কারণে ইচ্ছা বা আকাঙ্ক্ষায় ফেঁসে যায়, আটকে যায়, তাহলে একটা শরীর বা একটা অদ্ভুত ধরনের নিয়ম, প্রাকৃতিক নিয়ম অনুযায়ী তারা একটা নির্দিষ্ট সময় এই পৃথিবীতে ঘুরতে থাকে, স্থানকাল পাত্র হিসাবে। বন্ধুরা, এর পরের থেকে আমি এটাও রিয়েলাইজ করি যে ডেলি লাইফে আমরা যাদের সঙ্গে মিট করি, যে সমস্ত রাস্তায় যে সমস্ত লোকগুলো পাশ থেকে চলে যায় বা আমি তার পাশ থেকে চলে যাই, সবাই কি মানুষ না অন্য কোনো ডাইমেনশনের মানুষও? যে একজন আত্মা, তাই সে শরীর নেই, সে নেশাগ্রস্ত হয়ে তার কোনো ইচ্ছাকে পূর্ণ করতে আমাদের এই জগতে ঘোরাফেরা করছে আমাদেরই সঙ্গে।
এটাই ছিল ঘটনা বন্ধুরা। ঘটনাটা যখন আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি বা আগে যখন 2006 ঘটে, সেই মুহূর্তে তো ভয় লেগেছিল, কিন্তু পরের মুহূর্তে প্রচণ্ড ব্যথা অনুভব করি, দুঃখ অনুভব করি যে একটা মানুষের জীবনে প্রচুর ইচ্ছা আকাঙ্ক্ষা, অনেক কষ্ট, অনেক দুঃখেতে মানুষ জীবনযাপন করে। কেউ চা বেচে, কেউ কিছু বেচে, কেউ ভালো, কেউ খারাপ, কিন্তু অর্থ সবারই দরকার। এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে সঠিকভাবে জীবনে বাঁচাটাই হচ্ছে বড় ব্যাপার। যে জিনিসটা যেটা বুঝতে পারি যে উনি এরকমইভাবে কোনো জায়গায় নামতে গিয়ে বালি স্টেশনে হয়তো ট্রেনের তলায় ঢুকে গিয়ে পা কাটার সঙ্গে সঙ্গে তার মৃত্যু পর্যন্ত হয়, এবং তার ইচ্ছাটা এতই গভীর ছিল যে ভালো চা সবাইকে খাওয়াবে। তার ফলে সেই একটা লুপের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, এটাই ছিল আমার ঘটনা, যে এক্সপিরিয়েন্স করি আমি। যদি ভালো লাগে, যদি বিশ্বাস করেন বা এন্টারটেনমেন্টও লাগে ঠিক মতো, একটা লাইক এবং শেয়ার, এবং তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। বন্ধুরা, আমি ভয়েস ওভারে প্রথম ভিডিও বানাচ্ছি, এই ভিডিওটা না, এই চ্যানেলের ভিডিও। আমি একজন ফেস ক্যাম ইউটিউবার। যারা আমাকে চেনে তারা জানে সোশ্যাল মিডিয়াতে আমি প্রচণ্ড অ্যাক্টিভ। অলওয়েজ সমাজকে সঠিক ইনফরমেশান দিয়ে থাকি। ফলে এই চ্যানেলটা গ্রো করতে, ভয়েস ওভার করতে, টেকনিক্যালি তো অনেক কিছু জানি, কিন্তু ভয়েস ওভারে যেহেতু অভ্যাস নেই, ফলে অন্যান্য ইউটিউবারদের মতন আমি হয়তো বলতে পারি না। তবে আপনাদের যদি সাপোর্ট এবং ভালোবাসা এই চ্যানেলের প্রতি থাকে, তো আগামী দিনে আমি নিশ্চিন্তে থাকুন আর 5-6টা এপিসোড আমাকে করতে দিন। আমি একজন প্রফেশনাল ভয়েস ওভার আর্টিস্টের মতন নিশ্চয়ই ভিডিও বানাবো। আপনাদের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি থাকে, আমাকে নিচে ডেসক্রিপশনে মেল আইডিতে মেল করতে পারেন লিখে, বা ভয়েস করেও জানাতে পারেন। যেমন একজন দিদি সিস্টার আমাকে পাঠিয়েছে, যেটার ঘটনা খুবই শীঘ্রই আসছে হিন্দিতে। আর যেতে যেতে একটাই কথা, 3 দিন এই চ্যানেলে ভিডিও বা ইনফরমেশান আমি শেয়ার করব। শনিবার একটা বাংলা থাকবে, আর বৃহস্পতিবার এবং রোববারটা হিন্দিতে থাকবে। চলুন আজকে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, ভালো কর্ম করুন, ভালো ইচ্ছার সঙ্গে নিজেও বাঁচুন, অপরকেও বাঁচতে দিন। নমস্কার।